ভয়েস শুনে কেউ যদি তাকে পছন্দ করে, আমরা তো ধরুন যে ভিজিবল, হ্যাঁ আমরা ভিজিবল, আবার পছন্দই করে আমাদের ভয়েসের জন্য। সো ভয়েস অনেক অ্যাট্রাকটিভ, রাইট। মেল ভয়েস তো মানে মেয়েদের অনেক বড় একটা অ্যাট্রাকশনের জায়গা হচ্ছে ছেলে কোন টোনে কথা বলে। জাহিদুন তো সিঙ্গেল, এত নারী ভক্তের মাঝখানে আসলে তো সিঙ্গেল থাকাটা আসলে রহস্যটা কি? যখন কেউ আপনার নয় তখন সবাই আপনার। এই মায়াবী চাঁদের রাতে রেখে হাত তোমার হাতে, মনের এক গোপন কথা তোমায় বলতে চাই, তারপরে আর গানের কথা মনে নাই, হায় হায় তারপরে আর গানের কথা মনে নাই। প্রিয় দর্শক, আজকে আমাদের আনন্দ আড্ডার এপিসোড শুরু করলাম গান দিয়ে। তার মানে বুঝতেই পারছেন আজকে আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য কে আছে। হ্যাঁ দর্শক, আজকে আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য রয়েছেন এই সময় অন্যতম হার্টথ্রব সিঙ্গার জাহিদ অন্তু, এবং তার সাথে আছেন আরো একজন মানুষ। তিনি হচ্ছেন পর্দার একটু আড়ালে থাকেন, তিনি হচ্ছেন রেডিওতে কথা বলেন, তার কথা জাদুতে বোধ করে রেখেছেন এই দেশের অনেক রেডিও শ্রোতাদের। হ্যাঁ, আমার সাথে আছেন আরজে রিজন। আজকে দুজনের সাথে গল্প করব, আড্ডা দিব। কেমন আছেন আপনারা? স্বাগত আনন্দ আড্ডায়। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আরজে রিজন? আমি অনেক বেশি ভালো আছি, আর অনেক বেশি ভালো লাগছে আপনাকে পেয়ে, এবং আপনাদের এই সুন্দর আড্ডাটাতে আমি গানে শুরু হচ্ছি। এটা আমার কাছে খুব অদ্ভুত লাগছে। আজকে যেহেতু জাহিদ অন্তুকে পেয়েছি, আর গান হবে না সেটা তো হয় না, তাই আজকে আমরা গানটা দিয়ে শুরু করলাম। একটু শুরুতে জানতে চাই জাহিদ অন্তু, কেমন আছেন? ব্যস্ততা কেমন যাচ্ছে? সব মিলিয়ে কেমন কাটছে আসলে? ব্যস্ততার জাস্ট একটা এক্সাম্পল দিই তাহলে হবে, যে রাতের বেলা শো শেষ করে মানে ভোরের দিকে হয়তো বাসায় গিয়েছি, কোন রকম ঘুম থেকে উঠে আপনার এখানে। শীতের সময়টা তো সিঙ্গারদের একটু ব্যস্ততা বেশি থাকে, রাইট? ওকে, আপনার তো আসলে অনেক অনেক গান, বিশেষ করে হচ্ছে আতিফ আসলামের গানগুলো আপনাকে একটা, আমার মনে হয় যে একটা আলাদা আলাদা জায়গায় নিয়ে গিয়েছেন আপনি। আতিফ আসলামের গানগুলো অনেক ভক্তও তৈরি হয়েছে এই গানগুলো শুনে। আমি একটু জানতে চাই আসলে আপনি কাভার সং বেশি করছেন নাকি মৌলিক গান এখন একটু ফোকাস করছেন? মৌলিক গান করা হচ্ছে এখন বেশি, আর আমি এখন স্টুডিওর কনসেপ্টটা আমার মাথায় ছিল না যে কখনো স্টুডিও করবো, বা এরকম প্ল্যান ছিল না, কারণ আমি কোথাও আবদ্ধ হয়ে কাজ করতে চাই না। তো এখন আমার একটা ফ্রেন্ড আছে, আমি ওকে আমার বাসায় নিয়ে এসেছি, একটা স্টুডিও করেছি আমরা। সো ওখানে আমরা প্রতিদিন মৌলিক গান করছি। সো আমাদের এখন প্ল্যান যে মাসে অ্যাটলিস্ট 4 থেকে 5টা মৌলিক গান রিলিজ করা। আর যেগুলো কভার যেগুলো করি বেসিক্যালি আতিফের করার কারণ হচ্ছে আতিফ আসলামকে আমি ওই যে ক্লাস 5 থেকে শুনতেছি একটা লোক, তো শুনতে 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 না আসলে আমরা এই জেনারেশনে যারা আছে তাদের কাছে আতিফ একটা বড় একটা ব্যাপার আসলে। কারণ আমি কিন্তু এখনো আতিফের গান শুনতে শুনতে ঘুমাই, মানে থাকে না যে গান না শুনলে আতিফের গান না শুনলে ঘুম হয় না, এরকম আর কি। সেই ছোটবেলা থেকেই শুরু হয়েছে। ভালো তো লাগে অবশ্যই, না হলে এত মানুষের ক্রেজ থাকে। এই যে থার্ড টাইম মনে হয় বাংলাদেশে এখন তো ক্যান্সেল হলো, বাট কত এক্সাইটেড ছিল সবাই। এক্স্যাক্টলি, ওই জায়গা থেকে বোঝা যায়। আমরা অনেক কথা বলবো, অনেক আড্ডা দেবো। একটু আরজে রিজনের কাছে যাই। রিজন, আপনি তো আসলে একজন আরজে এবং পাশাপাশি লেখক, আমরা যতদূর জানি। সামনে বইমেলা, কেমন যাচ্ছে আপনার ব্যস্ততা? ব্যস্ততার কথা বলতে গেলে যেটা হয় আর কি, সামনে যেহেতু বইমেলার কথা আপনি বলছেন আর কি, তো খুবই মানে আপসেট, আবার অনেক বেশি খুশিও, দুইটাই আসলে, দুইটার মাঝামাঝি অবস্থাতে আছি। কারণ বইমেলাটা হচ্ছে যদি ফেব্রুয়ারিতে হতো তাহলে একটু প্রেশার বেশি খাওয়া লাগতো, কারণ আমার উপন্যাস লেখাটা এখনো শেষ হয়নি, আমি এটা নিয়ে একটু ব্যস্ত আছি। আর রেডিওটা তো চলছে, একটু শো বেড়েছে, আপনি নিজেও জানেন, আপনি আমার সাথে কয়েকবার আমার গেস্টও হয়েছেন। সো আরো 2টা শো আমার চলছে রানিং, তো দ্যাটস ওয়াই আসলে শো প্লাস রাতে থাকার কারণে লেখালেখির সময়টা আসলে রাত্রে হয়, তাই না? যারা লেখালেখি করে রাতে সারা লেখা জানে, যে অন্তু ভাই আমার সাথে বসে আছে, সে কিন্তু গান রাতের বেলা লেখে, আমার শোতেও বলছে, তাই না? তো লেখার ব্যাপারটা এটা ঠিক, লেখকদের ক্ষেত্রে রাতটা আসলে একটু মানে বেশি প্রেফার করে। আমি যেহেতু নিজেও টুকটাক স্ক্রিপ্ট লিখি, তা আমার কাছেও মনে হয় যে রাতটা হচ্ছে আসলে লেখালেখির জন্য মানে পারফেক্ট টাইম। সো আমি একটু জাহিদ অন্তুর কাছে জানতে চাই, আসলে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিউজিক ডিপার্টমেন্টে পড়েছেন, আপনার সম্ভবত এখন মাস্টার্স চলে। আমি একটু আপনার শুরুটা জানতে চাই। আপনার বেড়ে ওঠা হচ্ছে বগুড়ায়, আপনি মানে বগুড়াতে কত বছর পর্যন্ত ছিলেন, এবং আপনার গানের হাতে করি কিভাবে হলো? একদম শুরু থেকে যদি বলি, আমি বগুড়াতেই বড় হয়েছি। আমার কলেজ লাইফ পর্যন্ত কিন্তু আমি বগুড়াতেই ছিলাম। ওকে, বগুড়াতে আমি স্কুল ছিল আমার আর্ম পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। সো আমি ওই স্ট্রিক্ট একটা ব্যাপারের মধ্যে থেকেই বড় হয়েছি সবসময়। কিন্তু ছোটবেলা থেকে গানের যে ব্যাপারটা, এটা আমি চর্চাটা পেয়েছি আমার পরিবার থেকে। আমার পরিবার সাপোর্ট করেছে প্রথমত। ওই সময় ব্যাক ইন 2006 or 7, এই সময় একটা ফ্যামিলি বাসায় টিচার রেখে গান শেখাচ্ছে, এটা অসম্ভব অনেকটা আমাদের দেশের প্রেক্ষাপটে, নিয়ারলি ইম্পসিবল, মানে ইভেন ঢাকার বাইরে। তো আমি তো বগুড়াতে। তো ওই সময় বেসিক্যালি আমাদের প্রিন্সিপাল স্যার যে ছিল, উনি আমাকে খুবই পছন্দ করতো, মানে গান শুনে। তখন আমি ছোট ছিলাম,
ক্লাস 2 আর 3 হবে, Okay. 2তেই মনে হয়। তো ওই সময় স্যারই বেসিক্যালি আমার বাবা মাকে এনকারেজ করে যে অন্তুকে গানের দিকে ধাবিত করা উচিত, ওকে আরেকটু ভালোভাবে ট্রিট করলে ভালো কিছু করতে পারবে, অন্তু ভালো করবে গানে। তো ওই যে ছোটবেলায় একটা মানুষ আমার মানে ভেতরে স্পার্কেলটা দেখেছে যে না, অন্তু বড় হয়ে এটা সেই করতে থেকে পারবে। শুরু। তো হ্যাঁ, আমি স্যারকে খুবই পছন্দ করি, এখনো খুবই ভালো লাগে যে না, একটা মানুষ অনেক আগেই আমার স্ট্রং জোনটা আমাকে বুঝিয়ে দিয়েছে, না এটাই তোমার জোন হবে and এটাতে তুমি ভালো করবে। তো আমি ওইটাতেই আলহামদুলিল্লাহ ভালো করছি, আর বাবা মা তো সবসময় সাপোর্ট করেছেন। আমার বড় ভাই, আপনার ফ্যামিলিতে কে কে আছেন? বাবা, মা, বড় ভাইয়া আর হচ্ছে ছোট ভাই। 3 ভাই আপনারা, হ্যাঁ, বোন আমার নেই? ভাই। ওকে। আচ্ছা, তারপর হচ্ছে আপনি বগুড়া থেকে চলে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, রাইট? হ্যাঁ, বগুড়া থেকে আমার কলেজ ছিল হচ্ছে সরকারি আজিজুল হক কলেজ। বগুড়ার বিখ্যাত কলেজ। হ্যাঁ, বিখ্যাত কলেজ। তো আমার সৌভাগ্য হয়েছিল ওখানে পড়ার, দো আই এম নট আ গুড স্টুডেন্ট। তো আর ওই যে কলেজের পরপরই আর কি অ্যাডমিশনের জন্য পড়া শুরু করি। আমি কখনোই এত পড়তাম না। তো অ্যাডমিশনের সময় দেখা গেছে যে আমার একটা মেন্টালিটি এরকম ছিল যে না, আমার ঢাকা ইউনিভার্সিটিতেই পড়তে হবে বা ঢাকার মধ্যে পড়তে হবে, কোনো একটা পাবলিক ইউনিভার্সিটিতে ঢাকাতে পড়তে হবে। তো জাহাঙ্গীরনগর আমার খুব পছন্দ ছিল, বিকজ আমার ভাইয়া জাহাঙ্গীরনগরে পড়তো। ওই সময় আমি আগেই ঘুরে এসেছি জায়গাগুলো। তো আমি স্কুলে এত পড়িনি। স্কুলে আমার ক্লাস 10 এর রোল ছিল বেসিক্যালি 263 আউট অফ 300 স্টুডেন্ট। আমি কখনো পড়তামই না। এমন হয়েছে যে পরীক্ষার খাতায় জাস্ট লিখিনি, এমন হয়েছে লিখিনি 100-র মধ্যে 2 পেয়েছি, মাকে ডেকে এরকম হয়েছে। তো আমি পড়তাম না ওই সময়, ভালো লাগতো না। ওকে কিন্তু অ্যাডমিশনের সময় আমি মানে 15 থেকে 16 ঘন্টা পার ডে ওকে। পড়েছি। তখন কি ঢাকায় কোচিং করেছেন? ঢাকায় না বগুড়াতে? আমি বগুড়াতেই পড়েছি। আমার একটা রুম, বাসায় একটা রুম ছিল, একটা সাইড একদম। বাবা মা Okay. পাশে থাকতো, আমি একদম একটা কর্নারে থাকতাম ইচ্ছা করে। কারোর সাথে কথা বলতাম না, চুল সব ফেলে একটু দিয়েছিলাম। আইসোলেটেড ছিলেন আর কি। হ্যাঁ, একটাই টি শার্ট পরে থাকতাম সব সময়, পড়তাম, ঘুমাতাম, স্যারের কাছে যেতাম, ওখানে পড়তাম। ওকে, আমি একটু একটা ব্যাপার জানতে চাই, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিউজিক ডিপার্টমেন্ট, সেটা কি আসলে অনেকটা কাকতালীয় ভাবে আপনার চয়েস লিস্টে চলে আসছে, নাকি হচ্ছে মানে আপনার টার্গেটই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিউজিকে না না পড়ার? না, মিউজিক ডিপার্টমেন্টে পড়ার আমার কখনোই টার্গেট ছিল না, আমি এটা সবসময় বলি। ওকে। আমার অ্যানথ্রোপোলজি এসেছিল হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। হ্যাঁ, আমি ওটা নিয়ে হয়তো পড়তাম, বাট শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটি এই যে এই ট্যাগ বা এই যে ভালো লাগা একটা, আমি টিএসসি তে অনেকবার গিয়েছিলাম এই অ্যাডমিশনের আগে। ওকে। তো আমার জায়গাটা ভালো লাগতো আর কি। তো ওই জায়গা থেকে মনে হয়েছে যে না, লাইফের জন্য এটা বেটার হবে, বিকজ এই কিন্তু জায়গা সেটা এই তো প্ল্যাটফর্মটা ইউজ করতে থাকে না যে একটা অদ্ভুত ব্যাপার হয়ে গেছে যে আপনি গান ভালোবাসেন, ছোটবেলা থেকে গান শিখছেন, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিউজিক ডিপার্টমেন্ট আপনার মানে লাখে চলে আসলো। আল্লাহই জানে। ওকে, আমি একটু রিজন ভাইয়ের কাছে জানতে চাই, আসলে আপনার ছোটবেলাটা বেড়ে ওঠাটা কোথায়, কিভাবে? আমার ছোটবেলা বেড়ে ওঠা আসলে ঢাকাতেই, পুরান ঢাকাতে বড় হয়েছি। আমার যে ব্যাপারটা ঘটে সেটা হচ্ছে যে ছোটবেলায় মানুষের বিভিন্ন রকম স্বপ্ন থাকে। আমি যদি স্বপ্নের কথাটা বলতে যাই, স্বপ্নের আমি জানি না সবাই এরকম হয় কিনা বা অন্তু ভাই এরকম হয়েছে কিনা। আমার স্বপ্নটা হচ্ছে এরকম ছিল যে যখন আমি খুব ছোট ছিলাম তখন আমার কাছে মনে হতো যে আমি স্পাইডারম্যান হবো। তখন আরেকটু বড় হলাম, তখন আমার মনে হলো যে সুপারম্যান হবো। হ্যাঁ, এরপর যখন আরেকটু বুঝতে শিখলাম না এগুলো তো আসলে বাস্তবসম্মত কিছু না, আমি কেন নয় আর্মি, মিলিটারি বা হচ্ছে বিমান বাহিনী এরকম কিছু একটা হবো। তারপর আরেকটু বড় হলাম, এলাকার যখন স্কুলে পড়ি তখন এলাকায় খেলাধুলা করি, ক্রিকেট খেলি, তখন আমি বলি যে না আমি আসলে স্পোর্টসম্যান হবো, আমি ক্রিকেটার হবো, অনেক ভালো একজন ব্যাটসম্যান হবো বাংলাদেশে। ঠিক আছে, তো এই করতে করতে যেটা হয়, ক্লাস 8 এ পড়তে সময় আমার যেটা হয়, আমি প্রচুর গল্পের বই পড়া শুরু করি। এবং এই সময়টাতে আমার লাইফে একটা ম্যাজিক ঘটে, সেটা হচ্ছে আমার একজন শিক্ষকের সাথে দেখা হয়, যিনি যার নামটা বলতে হয় মুশির রহমান শান্ত। উনি হচ্ছে বেসিক্যালি আমি ওনার বাসায় যখন যেতাম উনি আমাকে মোটিভেশন দিতেন এবং বলতেন, রিজন তোমার হচ্ছে গল্পের সেন্স খুব ভালো, এন্ড তুমি অনেক কিছু গুছিয়ে বলতে পারো এবং লিখতে পারো, আমার হচ্ছে মনে হয় এই বয়সে তো তোমার মনে হয় অনেক বেশি পড়া উচিত, তুমি অনেক বেশি বই পড়বা। তো নর্মালি যেটা হয়, ক্লাসের একটা 8 এর একটা বাচ্চা, সে তো হচ্ছে মানে এত বই কোথা থেকে কালেক্ট করবে, তো এটা একটা বিষয় ছিল। তো তখন আমি স্যারের বাসায় চলে যেতাম, স্যার আমাকে এক গাদা বই ধরে দিত, মানে 50-60টা বই একসাথে। এন্ড আমাকে বলে দিত যে এই বইগুলো তুমি নিয়ে যাচ্ছ, আবার ব্যাগ দিবা আমাকে এবং তুমি ইন্টারভিউ দিবা যে কোন ক্যারেক্টারটা কি করছে, কোন গল্পের মধ্যে কি ঢুকে গেছিল আর কি, এটা তুমি আমাকে বলবা। তো আমার কাছে মনে হয়েছে যে আমার লাইফের ওইটা অনেক বড় টার্নিং পয়েন্ট ছিল এবং ওই জায়গাটাতে আমি যখন ঢুকলাম তখন আমার কাছে মনে হলো যে ওয়াও, আমি আসলে গল্প নিয়ে কাজ করতে চাই।
কিন্তু আপনি আরজে কিভাবে হলেন, মানে এই যে এই গল্পটাতেই আসছি আমি। ওকে সো তখন আমার কাছে মনে হয় আমি গল্প নিয়ে কাজ করতে চাই এবং গল্প বলতে চাই, সেটা মানুষের গল্প বলতে চাই, আমাদের প্রকৃতির গল্প বলতে চাই, সব গল্প বলতে চাই আসলে। এবং এই গল্প বলতে গিয়ে যদি এমন হয় যে আমি রেডিওতে কথা বলছি, আমি গল্প বলছি, যদি আমি পত্রিকায় লিখছি, আমি লিখছি, গল্পের মাধ্যমে লিখছি, গল্পগুলো লেখার মাধ্যমে প্রকাশ করছি, বই লিখছি, গল্প বলছি। তো আমার মেন স্বপ্নটা তখন ওই যে ঘুরে এসে দাঁড়ালো যে আমি গল্প বলতে চাই। তো আমি এই যে রেডিও জকি, এটা আসলে গল্পের ওই ধারাবাহিকতাতে। তবে হ্যাঁ, রেডিওর এই জায়গাটাতে আমি অনেক ফেমাস আরজে ছিল ওই সময়কার, আমি নিজেও রেডিও শুনতাম। এখন তখন আমার কাছে মনে হতো যে আমি যে এখন এত এত গুছিয়ে কথা বলতে পারি না। আমাকে যারা পছন্দ করে, আপনি জানেন আমার শোতে গিয়েছেন, যে ওরা আমার একটু ক্রেজিনেসটা বা আমি একটু অন্য ডিফারেন্ট ওয়েতে কথা বলার পছন্দ করি, এত বেশি গুছিয়ে মানে মানে এত গ্রামাটিক্যাল বিষয় ফলো করে আমি কথা বলি না, আমি একটু ডিফারেন্ট আর কি। তো দ্যাটস ওয়াই আসলে মানুষগুলো আমাকে পছন্দ করে। তো যেটা হয় আমি ভাবতাম যে না, আমি গ্রামাটিক্যাল ওই যারা কথা বলছে সুন্দর করে বিশুদ্ধ বাংলায় কথা বলছে, আমি ওরকম কথা বলা শিখতে হবে আর কি। হ্যাঁ, ওকে এটা করতে গিয়ে আমি দেখা যেত যে আমাদের ঘরে আম্মু মেশিন চালাতো, তো মেশিনটা বানাইতাম আমি হচ্ছে কনসোল, কানে হেডফোন বানাতাম হচ্ছে সুতার ডিব্বা, এগুলো দিয়ে আমি বলতাম ওয়েলকাম টু পিপলস রেডিও বা এরকম টাইপের হচ্ছে আমি মজা করতাম। এবং করতে করতে উল্টাপাল্টা কথা বলতাম আর কি। এবং উল্টাপাল্টা কথা বলতে বলতে একটা সময় দেখা গেল যে ওই যে বই পড়ছি, বইয়ের প্রভাব সবকিছু মিলে কথাগুলো আস্তে আস্তে মানে মনে হলো যে না, ইয়েস আমিও পারি। তারপর অডিশন দেয়া, বিভিন্ন রেডিওতে ফেল করা, তারপরে একটা একটা করে থাকবে। ওকে আমি একটু অন্তর কাছে আসতে চাই। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে বিভিন্ন রিয়েলিটি শোগুলোতে অংশগ্রহণ করেছেন। দেশের বাইরে একটা রিয়েলিটি শোতেও আপনি গিয়েছিলেন, ইন্ডিয়ান আইডল, সেই গল্পটা একটু জানতে চাই। ওটা তো একদম আনএক্সপেক্টেডলি যাওয়া, যদি ওখানে একটা ক্রাইটেরিয়া ছিল আগে যে ওখানে ইন্ডিয়ান নাগরিক হতে হবে, then বয়সের একটা ব্যারিয়ার ছিল 24 থেকে 30 এর মধ্যে বা 80 থেকে 30 এর মধ্যে, 18 থেকে। তো ওইটার কি ওই যে ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে লাস্টের দিকেও, যে না একটু ঘুরে আসি। দেখে আসি, না হলে পরের বার আবার ভিসা তো ক্যান্সেল হয়ে যাবে। তো যাওয়ার পরে সামহাও আর কি এই অডিশন গুলো শুরু হয়, অডিশনে পার্টিসিপেট করতে পারি। তখন ওরা জানতো না যে আমি আসলে মানে জাজেসরা জানতো না যে আমি বাংলাদেশ থেকে। আচ্ছা, তো ওরা আমাকে এটা বলেছিল যে আপনার হিন্দি এত ভালো, যখন জানতে পারে যে মানে সুনকে নেহি লাগতা হ্যায় কি তুম বাংলাদেশী। এরকম Okay. ছিল। গান যেহেতু গেয়েছি, আর ওই যে বললাম না ছোটবেলা থেকে আতিফ আসলামের গান শুনেছি, হিন্দি গানগুলো শুনেছি। তো আবার কিছু কার্টুন দেখতাম, সেগুলো থেকে আমার হিন্দি ভোকাবুলারি ভালো হয়েছে এরকম। তো ওকে ওই জায়গা থেকে আর কি, যে প্রোনাউন্সিয়েশন ভালো ছিল, সবকিছু শুনে ওদের মনে হয়েছে যে না এতো মানে ধরতে পারিনি আর কি, বা বুঝতে পারিনি যে এরকম কিছু হবে। পরে যখন থার্ড রাউন্ডে গেলাম, আমরা যখন 5 জন মতো ছিল, তখন বেসিক্যালি ওনারা জানে। তারপরে তো ব্যাপারটা ছিল যে যদি এরকমই হয় তাহলে গ্রাউন্ড অডিশন আর কি দরকার ছিল ওখানে। ওকে তো পরবর্তীতে একটা ওয়েটিং লিস্ট করে দেন ওখান থেকে আর কল করেনি, বাট আই ওয়াজ ডিজার্ভিং। কারণ আমার সাথে যারা ছিল তাদের সাথে আমার এখনো কথা হয়, তারা আমাকে এভাবে বলে যে দাদা তোমার হয়নি, মানে তুমি তো বুঝতে পারছো যে এখানে কিছু। আচ্ছা, এই ইন্ডিয়ান আইডল নিয়ে একটা প্রসঙ্গ আমার মনে পড়লো। আমার এই শোতে এসেছিলেন একজন, তার নাম হচ্ছে আলামিন। আলামিনও হচ্ছে ইন্ডিয়ান আইডল গিয়েছিল এবং বেশ কিছু আলোচনাও তখন শুনেছিলাম যে কে প্রথম বাংলাদেশি বাংলাদেশ থেকে ইন্ডিয়ান আইডলে গিয়েছিল, এরকম একটা দ্বন্দ্ব বোধহয় আপনাদের মধ্যে তৈরি হয়েছিল। দ্বন্দ্ব বলবো না আমি, এটা একটা মিসকমিউনিকেশন, মিসআন্ডারস্ট্যান্ডিং। এটা ব্যাপারটা হচ্ছে যে কে আগে গিয়েছিল ইট ডাজন্ট ম্যাটার। ওই যে যুদ্ধে কে আগে মারে এটা ম্যাটার করে না, কে আগে নিচে পড়ে বাহারে, এটা আমার কাছে এটা মনে হচ্ছে এটা নিয়ে আসলে তো আলোচনা হওয়ার কিছু না। আমরা আলোচনা কিছু না, দুজন বাংলাদেশি গিয়েছে, এটা তো সিম্পল ইম্পর্টেন্ট। ব্যাপার হচ্ছে কি, আমি আর আপনি একটা এক্সাম হলে গেলাম, আপনি ফেল করলেন, আমি পাস করলাম, তো আমার কি বলা উচিত বাইরে এসে যে আপনি ফেল করছেন? আমি কেন আপনার বিষয়ে বলতে যাব? তাও আপনি পাস করলে আমি বলতাম যে হ্যাঁ আপনি পাস করেছেন। আপনি ফেল করছেন বা ধরুন যে আপনি মানে কারো হেরে যাওয়ার গল্প আমি কেন বলবো? তো আমি ওটাই করতে চাইনি আর কি, ওই জায়গা থেকে আমি বলিনি, যে স্কিপ করে গিয়েছি জায়গাগুলো। তো তার মনে হয়েছে যে অন্তু কেন বলেনি বা এরকম কিছু, পরে পরে হয়তো বুঝতে পেরেছে। এখন কি তার সাথে সব ঠিকঠাক কথা হয় আপনাদের? ঠিকঠাক বলতে ব্যাপারটা এরকম না যে কোনো ঝগড়া হয়েছে, কিছুই হয় নাই কিন্তু। আচ্ছা। তার কিন্তু আমার ভার্বাল কোনো ঝামেলাই নেই। ওই মিডিয়াতে গিয়ে তার হয়তো মনে হয়েছে যে অন্তু ফেম পাচ্ছে বা এরকম মানুষজন চিনছে, আমাকে চিনছে না কেন, ও একটা জায়গা থেকে হয়তো কথাবার্তা তুলেছে, বাট ইন্টেনশনালি তারও কোনো ইচ্ছা ছিল না যে আমাকে ছোট করবে। কিন্তু এখন তো মোটামুটি তাকেও চেনে, সে আলী সিনেমাতে অভিনয় করেছে, কান ফেস্টিভ্যালের মতো একটা জায়গায় গিয়েছে ডেফিনেটলি। ওকে, আমরা একটু জীবন যাকে এক্স্যাক্টলি সেটাই। আমি একটু জানতে চাই, আপনি আসলে মিউজিক করছেন, পাশাপাশি শিক্ষকতাও করছেন, এবং আপনার বগুড়াতে রেস্টুরেন্ট বিজনেস আছে, বিজনেসটা কি আছে এখনো?
কেমন চলছে আপনার রেস্টুরেন্ট? রেস্টুরেন্ট এখন তো ভাড়াই চালাচ্ছি, বিকজ রেস্টুরেন্টের ওই পার্কটাতে এখন মানুষ একটু কম যায়, বিকজ এন্ট্রি ফি করে দিয়েছে। আগে এন্ট্রি ফিটা ছিল না, এখন এন্ট্রি ফি করাতে হয় কি, পার্কে আপনি কেন টাকা দিয়ে ঢুকতে যাবেন, ব্যাপারটা এরকম হয়েছে। তো মানুষ গেলেই না আমার সেলটা বাড়বে, এখন মানুষ আর কি কম যাচ্ছে, সেলটাও কম হচ্ছে। হ্যাঁ। আর ওইটা হচ্ছে এশিয়ার সব থেকে বড় পার্ক করার একটা প্ল্যান চলছে ওখানে ভেতরে, বেশ কিছু অ্যাক্টিভিটিস রেখেছে, আরো যেগুলো বাড়ানোর কথা, ওগুলো বাড়ালে অবশ্যই মানুষ বাড়বে। সো আমি এখন জাস্ট একটা হিলিং পজিশনে আছি, ওটাকে কোনো রকম জাস্ট লিবারেলি চালাচ্ছি। ওকে, ইনশাআল্লাহ ফিউচারে যখন আরো জিনিসপত্র অ্যাড হবে তখন আমাদের এটা গ্রো করবে আরো। আচ্ছা। আর শিক্ষকতা শিক্ষকতা এখন ছেড়ে দিয়েছি। পড়াচ্ছেন না এখন? না, ছেড়ে দিয়েছি বিকজ সকাল 7টায় উঠতে হয়। আর্টিস্টদের জন্য এটা অনেক ডিফিকাল্ট, রাইট? হ্যাঁ, অনেক ডিফিকাল্ট বলতে কি, মানে রাত, আমার খুবই বিশেষ করে যারা পছন্দের রাত একটা জাগে। কাজ ছিল এটা। মানে আমি লাইফে সবসময় ভাবতাম যে আমি জব করবো না কখনো, বাট এক্সপেরিয়েন্সের জন্য এবং আমার ভালো লাগতো, কারণ ওখানে সব এমবাসির বাচ্চাগুলো বাচ্চারা ছিল, ছিল, ছোট হ্যাঁ। ছোট, অনেক সুন্দর, পশ হ্যাঁ। ছেলে মেয়েরা ছিল। পাকিস্তানি, ইন্ডিয়ান, মানে একটা ব্লেন্ড খুবই ভালো লাগতো, আমেরিকান, কানাডিয়ান। দেখা যেত কি যে সৌদি আরবের এই যে বাচ্চাগুলো, এরা কিন্তু এদের জাতি বা দেশ ভেদে চিন্তা ভাবনা করে না। আমরা যেমন করছি, ধরুন যে আমার পাকিস্তান পছন্দ না, আমার ইন্ডিয়া পছন্দ না, আমার দুবাই পছন্দ না, এরকম। এবং মানে বা এটা পছন্দ ইন দ্য মিন টাইম আপনার অনেকগুলো কালচারের সাথে আপনি পরিচিত হ্যাঁ। হচ্ছেন। তবে ওই বাচ্চাদের মধ্যে না, ওরা কেউ কাউকে জাজ করে না যে তুমি ইন্ডিয়ার বা তুমি পাকিস্তানে, তুমি বাংলাদেশি, ওরা একসাথে মিশে টেশে ভালো লাগে। তো দেখা যায় যে আমি স্কুলে যখন যেতাম আর কি, ওরা মানে ওয়েট করতো যে স্যার আসবে আজকে। আমি সপ্তাহে 2 দিন যেতাম, ওদের কাছে ক্লাস নিতাম। তো এই যে 2 দিন যেতাম, ওরা সবাই এসে একদম আর স্কেচ করতো, বেস্ট টিচার, টিচার একটা দিত ওরা আমার কাছে। তো ওগুলো মিস করি আমি অনেক। ওকে, বাট আবার ওই 6টার দিকে ঘুম থেকে উঠতেও পারি না, ইরেগুলার হয়ে আমি চাকরি করতে চাই না। বুঝতে পেরেছি। ওকে, আমরা একটু আরো কিছু জানতে চাই আসলে, সেটি হচ্ছে যে জাহিদন্তু যেহেতু মিউজিক করছে, পাশাপাশি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, সো জাহিদন্তুর সাথে বিশাল বিশাল 2টা ট্যাগ আছে। থাকে না যে আমাদের সময়ের মানে মেয়েদের একটা ক্রাশ যেটা হয়, যেটা আমরা সোশ্যাল মিডিয়াতেও দেখি যে প্রচুর মেয়ে ভক্ত আপনার আপনার গানের শোতে, কিংবা হচ্ছে আপনি যখন ক্যাম্পাসে কোথাও গান করছেন, প্রচুর প্রচুর মেয়েদের এঙ্গেজমেন্ট দেখি। কেমন লাগে আসলে এরকম মেয়ে ভক্তদের এঙ্গেজমেন্ট? এটা খুবই স্বাভাবিক ব্যাপার, একটা মানে অপর জেন্ডারের মানুষের attention পেতে সবারই ভালো লাগে। হ্যাঁ, মেয়েদের, ছেলেদের, ছেলেদের মেয়েদের। তো অবশ্যই এনজয় করি ব্যাপারগুলো। আর খুব আগে অনেক কিছুই মনে হতো যে না, অনেক বড় ব্যাপার, বাট এখন এসে জিনিসগুলো রিয়েলাইজ করি যে খুবই স্বাভাবিক ব্যাপার। এই ধরুন যে ভদ্রলোকের কথা যদি আমি বলি, রিজন ভাইয়ের কথা, যে তার কিন্তু ভয়েস শুনে মানুষ পছন্দ করে। হ্যাঁ, তাকে কিন্তু আপনি বললেন যে পর্দার আড়ালেই থাকে ম্যাক্সিমাম টাইমে। রাইট। তো একটা মানুষকে যদি মানে তার ভয়েস শুনে কেউ যদি তাকে পছন্দ করে, আমরা তো ধরুন যে ভিজিবল, হ্যাঁ আমরা ভিজিবল, আবার পছন্দই মানে করে ভয়েসটাও আমাদের আছে। ভয়েসের জন্য। হ্যাঁ, হ্যাঁ, সো ভয়েস অনেক অ্যাট্রাকটিভ, রাইট। মেল ভয়েস তো মানে মেয়েদের অনেক বড় একটা অ্যাট্রাকশনের জায়গা হচ্ছে ছেলের কণ্ঠনে কথা বলে। তো আবার গান তো স্পেসিফিক ভাবেই অনেক সবারই পছন্দ গান। তার মধ্যে জনপ্রিয় হিন্দি গানগুলো যখন অন্তু কভার করে, তো ওই জায়গা থেকে আমার আর ওই রকম এত কিছু মনে হয় না, বাট আমি খুবই ব্লেসড যে এই একটা জীবন, ছোট একটা জীবনের মধ্যে এত মানুষের ভালোবাসা পাই। হ্যাঁ, ইনাফ আমার জন্য। আমি যতদূর জেনেছি যে জাহিদন্তু সিঙ্গেল, এত এত নারী ভক্তের মাঝখানে আসলে তো সিঙ্গেল থাকাটা আসলে রহস্যটা কি? যখন কেউ আপনার নয়, তখন সবাই আপনার। বাহ, বিশাল ফিলোসফিক্যাল কথাবার্তা। এখন আমি রেডিওতে থাকলে আমার ওই ডায়লগটা ওকে, আচ্ছা। তো থাকে না যে প্রতিনিয়ত তো নারী ভক্তদের কাছ থেকে প্রপোজ নিশ্চয়ই পাওয়া হয়। আপনার সাথে যখন আমি মানে অফলাইনে যখন কথা বলতেছিলাম, তখনও দেখলাম যে আপনি বলছিলেন যে অনেক অনেক নারী ভক্ত আপনাকে নানা রকম প্রস্তাব দিচ্ছে। আমি দেখছিলাম 511 ফোন, রাইট? ও একটা নাম্বার কি করে? আমার ছোট ফোনটা হচ্ছে নোকিয়ার, রয়েছে নোকিয়ার ফ্লিপ ফোনটা আছে না, বাটন, ওটাতে বাটন, আবার আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ব্লক করা যায় না। হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ। কল আসতে থাকে কন্টিনিউয়াসলি। বাহ, তো এটাই জানতে চাচ্ছিলাম যে এত কিছু সামলাচ্ছেন কিভাবে আসলে? ইগনোর করি, মানে যেগুলো বিরক্ত করে, যারা ভালো ওয়েল উইশ করে তাদের অবশ্যই পছন্দ করি আমি, কিন্তু Okay. ওই যে ওগুলো তো বেশি অ্যানোয়িং। ওকে, আমি একটু অরিজিনের কাছে জানতে চাই আসলে, এই সময়টা তো আসলে রেডিওটা তো কিছুটা মানে ক্রেজটা তো কমে গিয়েছে আগের থেকে, রাইট? অবভিয়াসলি রেডিওর পেজটা একটু কমে গিয়েছে, একটু না অনেক কমে গিয়েছে। অনেক এবং কমে রেডিওর, গিয়েছে। একটা সময় যেরকম একটা
জৌলুস ছিল, এটা কিন্তু এখন নাই। বাট তারপরও কিছু প্রোগ্রাম চলছে যেগুলো আসলে এক্স্যাক্টলি আমি মানুষের এই ভালোবাসা- বিষয়টা জানতে চাচ্ছি যে আপনার শোতে আমি গিয়েছিলাম, আমার মনে হচ্ছে যে একদিন আমরা রাতের বেলা শো করছিলাম এবং সেই সময় আপনার এত পরিমাণে ফোন কল আসছিল, ফোন কলের চাপে সার্ভার ডাউন হয়ে গিয়েছিল, আমি এরকম ফেস করেছি। সো এই যে এত এত মানুষের মানে ভালোবাসা আসলে কিভাবে ধরে রেখেছেন? আমার কাছে মনে হয় যে আপনি যেই কাজটাই করছেন সেটা যদি ভালোবাসা দিয়ে করেন, এবং আপনি যখন রেডিওতে কথা বলছেন, এই যে একটু আগে অন্তু ভাই বললো যে হচ্ছে ভোকাল, ভোকাল তো আছে, এবং ভয়েসের মাধ্যমে যখন আপনি আরেকজনের ভয়েস শুনছেন, আপনি জানেন আমার শোতে অনেক বেশি ফোন কল নেই আমি, এবং মানুষের অনুভূতি জানার চেষ্টা করি, এবং যখন আপনি মানুষের অনুভূতিগুলো জানার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন, এবং সেই রিলেটেড কথাবার্তা বেশি বলবেন, এবং ওই মোটিভেশন এবং ওই এঙ্গেজমেন্টটা যখন থাকবে, একটা সম্পর্ক তৈরি হবে। যখন আমি রেডিওতে কথা বলি, আমি সবসময় রেডিওতে একটা কথা বলে থাকি, এটা আপনিও নিজেও জানেন, যে আত্মার সাথে আত্মার সম্পর্ক। মানে আমি যখন মাইক্রোফোনের ওই পাশে কথা বলছি, তো ওপাশের মানুষগুলো যখন আমাকে শুনছে, তাদের সাথে আমার প্রতি রাতেই একটা না একটা সম্পর্ক তৈরি হচ্ছে। ইভেন আপনি নিজেও সেটার প্রমাণ যে আপনার সাথে বিশাল বড় একটা কমিউনিটি এই মুহূর্তে কানেক্ট আছে, যারা উই আর ফ্যামিলি নামে, রাইট? এবং তারা আপনাকেও ভালোবাসে, আপনাকেও পছন্দ করে, জাস্ট শুধুমাত্র আপনি কিছুদিন আমার সাথে শোতে অ্যাটেন্ড ছিলেন, রাইট? সো এই যে একটা ব্যাপার, এই যে আপনার সাথে একটা সম্পর্ক তৈরি হয়েছে, আর সেটা তো আমি বছরকে বছর করে যাচ্ছি। সো এই যে কিছু সম্পর্ক থাকে যেটা আসলে পর্দার আড়ালে যে অদেখা ভালোবাসা, অন্তরের ভালোবাসা, দূর থেকে ভালোবাসা, এটা আসলে অদ্ভুত ব্যাপার আর কি। Right. এবং এটাকে আমি বলবো যে আমি অনেকে বলবো এনজয় করি না, আমি এনজয়ও করি, প্লাস এটা আমার জন্য অনেক বড় ইমোশন। এবং আপনি নিজেও দেখেছেন বইমেলাতে যখন যাই, যখন আমি রেডিওতে বলে যাই যে আমি আগে বিকাল থাকছি বইমেলায়, প্রিয় ভালোবাসার মানুষদেরকে একটাবার ছুঁয়ে দেখতে চাই, এবং মানুষজন যে হুমড়ি খেয়ে পড়ছে। আমাকে কেউ একজন কিছুদিন আগে একটা ইন্টারভিউতে আমাকে প্রশ্ন করেছিল যে এটা কি আপনার খ্যাতির বিড়ম্বনা? আমি বলি ভাই আমার তো খ্যাতি নাই, আমাকে তো কেউ চিনে না, আমার কিসের খ্যাতির বিড়ম্বনা? এটা খ্যাতির বিড়ম্বনা বলবো না, এটা হচ্ছে যে আমার কাছে ইমোশন, লাইক মানুষ যে ভালোবাসছে। আমি নিজেও এটা সাক্ষী। আসলে আমি দেখেছি যে কিছু বেশ কয়েকজন মানুষ যারা চোখে দেখতে পায় না, শুধুমাত্র তার রেডিওর মানে কণ্ঠ শুনে বইমেলায় আমরা বিশ্ব সাহিত্য কেন্দ্র একদিন বসছিলাম মনে হয়, Right, right. সেখানে মানে এত তো মানুষ চলে আসে যারা চোখে দেখতে পায় না, সকাল থেকে সে অপেক্ষা করছে। এটা আসলে একটা অদ্ভুত অদ্ভুত রকমের এই অনুভূতি, জায়গাটা অদ্ভুত যেহেতু আপনি পাওয়া। বলে ফেলেন, আমি একটু এখানে অ্যাড করি। সেটা হচ্ছে যে আমি রেডিওতে কথা বলতে বলতে আমার একটা ফ্যামিলি ক্রিয়েট হয়েছে, যে উই আর ফ্যামিলি, মানে আমি রেডিওতে উই আর এ ফ্যামিলি, মানে আমরা একটা পরিবার আর কি, ঠিক আছে? যেমন অন্তু ভাই গিয়েছে, অন্তু ভাইকে তারা বরণ করে নিয়েছে, যে অন্তু ভাই আমাদের একজন ফ্যামিলি মেম্বার। আপনি গিয়েছেন আজকে গেস্ট হিসেবে, আপনি আমাদের একজন ফ্যামিলি মেম্বার আর কি, ঠিক আছে? আপনার সাথেও কথোপকথন শেয়ার করছে, কথোপকথন হচ্ছে, এই যে একটা সম্পর্ক তৈরি হচ্ছে, এবং এটা বিল্ড আপ হয়ে এমন হচ্ছে যে এটা আপনাকে 1 বছর পর, 1.5 বছর পরও যখন আপনাকে রাস্তায় দেখছে, ভাই আমি কিন্তু আপনার উই আর ফ্যামিলির একজন মেম্বার। আনুষ্ঠানিকভাবে কোনো ইয়া নাই, ক্যাম্পেইন নাই বা কিছু এই নাই, ভালোবাসাটা আসলে অদ্ভুত রকমের রাইট? এবং পাওয়া। আপনি বিশ্ব সাহিত্যের কথা বললেন, ওখানে একটা প্রোগ্রাম যেটা হচ্ছে, আমি নিজেও জানি না যে এত পরিমাণ মানুষ হবে। আমার ওই কমিউনিটির কিছু অ্যাডমিন আছে যারা নিজেরা দায়িত্ব নিয়েছে, যে আমরা রিজন ভাইয়ের সাথে আছি, right. এবং আমরা কিছু অ্যারেঞ্জ করে হচ্ছে সব উই আর ফ্যামিলির ভালোবাসার মানুষদেরকে কানেক্ট করে একত্রিত করার চেষ্টা করবো আর কি। Exactly. সেই গল্প আমরা শুনবো। আমি একটু অন্তু ভাইয়ের কাছে যাই। অন্তু ভাই, আপনি যেহেতু 24-এর ছাত্র আন্দোলনে সক্রিয় ভূমিকায় ছিলেন, আন্দোলনে যুক্ত ছিলেন, তো জানতে চাই আসলে এই নতুন বাংলাদেশ আসলে কেমন দেখছেন, এবং বর্তমান সময়ে যে দেশের পরিস্থিতি, রাজনৈতিক যে অবস্থা, সামনে নির্বাচন, সবকিছু মিলিয়ে, যদিও আপনি শিল্পের মানুষ, তবুও যেহেতু আপনি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় আপনি পড়াশোনা করেছেন, রাজনীতিটাকে খুব কাছ থেকে দেখেছেন, আমি যতদূর মনে করি, সেই জায়গা থেকে আসলে জানতে চাই আসলে কেমন মানে দেখছেন? প্রথম কথা হচ্ছে যে মানুষ ভেবে নেয় যে শিল্পী মানুষ কেন রাজনীতি বিষয়ে কথা বলবে। এখন কথা হচ্ছে ইচ্ছাও করে না, বাট যেটা চোখে দেখছি যে অন্যায়, সেটাতেও যদি চুপ থাকি যে শিল্পী ভেবে, তো মানে ওইটা মেরুদণ্ডহীন প্রাণীর থেকে আর কি বলবো। তো আমার কাছে ওই রকমই মনে হয় যে আপনি কোন পেশায় আছেন এটা কিন্তু ম্যাটার করে না, আপনি অন্যায়কে অন্যায় বলতে পারছেন কিনা, সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলতে পারছেন কিনা, এটা সব থেকে বড় ব্যাপার। তাই আমাকে মানুষ বললেন যে পছন্দ করে, মানে বড় একটা রিজন এটাই, যে অন্যায় হলে সেটা দেখে চুপ করে বসে মানে থাকতে পারি না। হ্যাঁ, যেটা মনে হয় যে যতটুকু বলা দরকার, যেখানে 5 তারিখের পরে কিন্তু কোথাও যায়নি, কিন্তু তার আগে পর্যন্ত আপনি দেখতে পারবেন হয়তো। আপনি তো জুলাইয়ের মাঝামাঝি থেকেই হ্যাঁ। লাইভ মানে প্রথম ফেসবুকে থেকেই, প্রথম 14 তারিখ রাতে যখন হলো, তখন আমি, তারপরে মহিউদ্দিন রনি ভাই, আমরা তখন ইয়াতে, যে টিএসসিতে এক পাশে ভাই দাঁড়িয়ে ছিল, এক পাশে আমাকে দাঁড়িয়ে করে রেখেছিল। তো ব্যাপারটা হচ্ছে কি, যে স্বাধীনতা অর্জন করা থেকে রক্ষা করা কঠিন। এখন ব্যাপারটা হচ্ছে যে এখন যেইভাবে দেশ চলছে, এটা
কোনো ডিসিপ্লিনের মধ্যে পড়ে বলে আমি মনে করি না। এটার কারণ হচ্ছে আন্দোলন আপনিও করেছেন, যারা অনস্ক্রিন আছে যারা দেখছে তারাও করেছে। এখন গুটি কয়েক মানুষ সেই দায়িত্বটা নিজের উপর নিয়ে, হ্যাঁ মানে ব্যাপারটা এখন এমন হয়েছে, হ্যাঁ কক্ষিগত করে ফেলেছে যে লড়াই করলেন সবাই, বাট কিছু মানুষ অগ্রাধিকার নিয়ে সেই জায়গাগুলো হোল্ড করছে। এখন এতে করে কি হলো, এই মানুষগুলোকে আর কেউ পছন্দ করছে না, যাদের কিন্তু সব থেকে বেশি ভালোবাসার কথা। এক্স্যাক্টলি। আমি যে এই জায়গাটাতে অ্যাড করি, অনেকেই বলছে যে জুলাইয়ের স্টেক হোল্ডার, মানে কাউকে বলছে জুলাইয়ের স্টেক হোল্ডার। আমার কাছে মনে হয় যে এটা একটা মানে ভুল ওয়ার্ড। জুলাইয়ের স্টেক হোল্ডার তো পুরো বাংলাদেশ, সমগ্র মানুষ, তাই না? সমগ্র বাংলাদেশ। তো এখানে যদি কাউকে আপনি বলেন জুলাই স্টেক হোল্ডার, এটা তো আসলে তাদেরকে মানে আলাদা করে ফেলা হচ্ছে। এইসব আসলে মানে কি বলবো, মার্জিনালাইজড করা হয়েছে আমাদের মতো, ধরুন যে নর্মাল মানুষদেরই মার্জিনালাইজড করে কিছু মানুষ সুপ্রিম পর্যায়ে গিয়েছে। এটা খুব বাজে ব্যাপার। কারণ যে যদি এমনই হতো যারা লড়াই করে তারাই যদি রাজা হতো, তাহলে সেনাপতিরা রাজা হতো, প্রত্যেক রাজ্যের রাজা থাকতো না। হ্যাঁ, তা আমার এটাই আর কি আমার মনে হয় যে ওরা যদি দল গঠন না করে শুধু মানে নর্মালি থাকতো, যেই সরকার হোক তার এগেনস্টে কথা বলতো সব সময়, ভুল করলে ভুলগুলো ধরতো, তাহলে খুবই ভালো লাগতো। কারণ আমরাও তো ওই সাধারণভাবে চিন্তা করি, কেউ ভুল করলে আমরা সেটা নিয়ে কথা বলি। আপনি এখন এমন একটা পজিশনে গেছেন, রাবণে যে লঙ্কায় সবাই রাবণ, এরকম একটা কথা আছে। তা আপনি ওখানে গেলে অবশ্যই আপনার এই ভুল কাজগুলো হবেই, যেগুলো এখন করছেন। এখন এই ভুলগুলো আমরা ধরছি, সেই ভুলগুলোই ধরার কথা ছিল আপনাদের এখানে বসে, সাধারণ মানুষের মধ্যে বসে, এই অন্য দলগুলো। এক্স্যাক্টলি। সম্প্রতি যে ঘটনাটা ঘটলো, ওসমান হাদিকে হত্যার চেষ্টা বা তাকে গুলি করা, এই বিষয়টা আসলে আপনি মানে কিভাবে দেখছেন? যেহেতু ওসমান হাদি আপনার বিশ্ববিদ্যালয়ের সিনিয়র এবং আপনারা একই সাথে জুলাই আন্দোলন করেছেন, সেই জায়গা থেকে একটু জানতে চাই আসলে। এটা আমাদের দেশের, এই স্বাধীন দেশের একটা পরাজয় বলবো। একটা স্বাধীন দেশে একজন এমপি প্রার্থী, আর সব থেকে বড় কথা এই মানুষটা কোনো দলকে মানে পয়েন্ট আউট করে যে তার বিষয়ে স্পেসিফিক ভাবে কথা বলবে এরকম ছিল না কখনোই। সে সবার ভুল ত্রুটি বের করতো, যে যতটুকু করেছে এটা গঠনমূলক কথাই বলতো। এখন সেই মানুষেরও যদি শত্রু থাকে তাহলে তো সমস্যা। আপনি যেহেতু বগুড়ার সন্তান, যেহেতু এই মুহূর্তে পলিটিক্যালি বগুড়াটা অনেক আলোচনায় আছে, সেই জায়গা থেকে জানতে চাই আসলে পলিটিক্যালি ইনভলভ হওয়ার কোনো ইচ্ছা আপনার আছে? না, কখনোই না। না থাকার কারণ হচ্ছে, আবার বললাম আপনাকে যে একটু আগে যেটা বললাম, যে যখন আমি কারণই আমি তখন সবার। তো আমি কেন একটা দলের হয়ে কথা বলতে যাব? বা এখন দল যদি আপনি মতামত বাদ দিয়ে নিজের মতো করে একটা আদর্শ নিয়ে একটা দল করতে যান, সেক্ষেত্রে হবে কি প্রত্যেকটা দলেরই ভুল ত্রুটি আছে। এখন হয় কি, সমস্যাটা কোথায়, যে নিজের দলের কেউ ভুলই দেখে না। সমস্যাটা এখানে, খালি ভালো ভালো ভালো। আরে ভাই, ভুলগুলো কেউ একজন পয়েন্ট আউট করে নোট ডাউন করে নিয়ে এসে সেগুলো ঠিক করুক না। ভুল তো সবারই থাকে, ভুলগুলো তো ঠিক করতে হবে। তো হয় কি যে দল মানে দল ভুল করেছে মানে ঠিক, এটা তো আমি মানে এই জিনিসটা আর কি, ওই জন্য আর কি কোনো দল টল করার ইচ্ছে নেই। বাট সবার সাথেই ভালো সম্পর্ক আছে। আপনি যেই দলই বলুন, আমার সাথে সবারই ভালো সম্পর্ক। কারণ আমার তো আর রাজনীতি নিয়ে কাজ নেই, আমার কাজ গান করা, আমি গান করছি। এটা তো একটা জাস্ট উপরে উপরে দেখানো যে আমি গানই করছি, আমি ব্যবসা করি বেসিক্যালি। তো এরকমই, তো কোনো দলের সাথে অ্যাটাচড হওয়ার কোনো ইচ্ছে নেই। বাসা বগুড়ায়, অবশ্যই চাই যে বগুড়ার উন্নতি হোক, এটা অবশ্যই চাইবো। তো এই জায়গা থেকে আর কি। জাহিদন্তু, আমরা একদমই শেষ দিকে চলে আসছি। তার আগে একটু রিজন ভাইয়ের কথা শুনতে চাই। শেষে যাওয়ার আগে আসলে আপনার যারা অডিয়েন্স আছে বা শ্রোতা আছে, তাদের কি বলার আছে? সে সবসময় যেটা বলতে চাই, উই আর ফ্যামিলি, আই লাভ ইউ, আমি আপনাদেরকে ভালোবাসি। অ্যান্ড মৃত্যুর শেষ অবধি, হোক সেটা রেডিওতে থাকি বা না থাকি, যেখানে থাকি, সামহাও আপনাদের সাথে কানেক্টেড থাকতে চাই। জাহিদন্তু, আমি আপনার কাছ থেকেই শেষ করব, গান দিয়েই শেষ করব। তার আগে একটা ছোট প্রশ্ন করে রাখতে চাই, সেটি হচ্ছে যে যেহেতু আপনি মিউজিক করছেন, মৌলিক গানও করছেন, সামনে প্লেব্যাকের কোনো অফার পাচ্ছেন কিনা বা প্লেব্যাক নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা? ওকে, এটা জানতে চাই আসলে। না, মানে বলতে চাই না একদম। আকাশে চাঁদ উঠবে তখন দেখবি। ওকে, তাহলে সেটা চাঁদ যখন উঠবে তখন দেখা যাবে। যাওয়ার আমরা শেষ করব, যাওয়ার আগে হচ্ছে আপনার যারা অডিয়েন্স আছে তাদের কিছু বলার আছে কিনা, এবং একটা গান দিয়ে আমরা শেষ করবো আজকে। ওকে, বলার আছে বলতে, এই যে এখন তো ডিসেম্বর শুরু হলো, খুব সম্ভবত ফেব্রুয়ারিতে এবার বইমেলাটা হচ্ছে না। তো বইমেলা যখনই হোক, অবশ্যই আপনারা প্রণয়িনী পার্ট 2টা কিনে নেবেন। ওকে, আচ্ছা, তো প্রণয়িনী বেসিক্যালি শেষের আগে একটু আলাপ করে নি। প্রণয়িনীটা আমার বই ছিল, আমি এই যে ভাইদের একটু
সান্নিধ্যে এসে একটু লিখেছিলাম আর কি একটা Okay. বই, জুলাই ইয়াতেই ছিল, ওখানে একটা সুইট একটা প্রেমের কাহিনী ছিল, তো ওইটা থেকে একটা প্রথম আমার লাইফে একটা বই লিখেছিলাম প্রণয়িনী নামে, এবং সেটা খুব যেটা ভালো চলেছে মার্কেটে। খুবই ভালো চলেছে, মানুষের রেসপন্স অনেক ভালো, ওটার একটা ফ্যান বেস তৈরি হয়ে গেছে। বাহ। হ্যাঁ, তো সবাই পার্ট 2টা চায়। হ্যাঁ, তো ইনশাল্লাহ এই বছর আর কি পার্ট 2 অনেকটা লেখাও শেষ, এখন বইমেলা ভেবেছিলাম ফেব্রুয়ারিতে, যখনই হোক পার্ট 2টা নিয়ে আসবো, এন্ড এবার ব্ল্যাক এডিশন নিয়ে আসার প্ল্যান আছে Wow, wow. প্রি অর্ডারে। এটা কিন্তু একটা দুর্দান্ত ব্যাপার আর কি, ব্ল্যাক হ্যাঁ, এডিশনটা, black edition টা। চলছে এখন বাহ। আর কি। ওকে, তো আমি চাইবো যে ওরা এটা কিনে নিক যখনই আসবে, আর হচ্ছে পড়ুক, কারণ পরের পার্টটা অনেক সুন্দর করে লিখেছে, আমি ওদের ভালো ফার্স্ট পার্টের কথা আমি একটু বলি, আমি নিজেও পড়েছি এবং আমার কাছে মনে হয়েছে যে অ্যাজ এ সিঙ্গার সে যে লিখতে পারে এবং এত সুন্দর করে লিখতে পারে, এটা অনেক বড় ব্যাপার আর কি। এবং বইটা প্রকাশের আগে আমি পুরোটা একবার পড়েছিলাম আর কি, যখন আমাকে মানে প্রকাশক আমাকে নিজে পাঠিয়েছিল যে ও তো কি লিখেছে একটু দেখেন ভাই। হ্যাঁ, ওকে, সো এবার পার্ট 2 আসছে, তো গতবার আমার আবার পার্ট 2 আসছিল, আমার আবার গতবার যে বইটা ছিল ফিতাসেরা স্যান্ডেল দ্বিতীয় যাত্রা পার্ট 2, সো এবার আমার আর পার্ট 2 আসছে না। আমার ভালোবাসার মানুষদের জন্য এবার আমি প্রথম উপন্যাস লিখছি। আমি এতদিন 7টা বই লিখেছিলাম, 7টা বইয়ের 7টাই ছিল হচ্ছে ছোট গল্প, একটা শুধু ছিল তানজিব সরোয়ার যে গান করেন ওনার লাইফ স্টোরি নিয়ে, ওটাকে আসলে উপন্যাস বলা চলে না, ওটা একটা লাইভ জীবন কাহিনী বলা চলে আর কি। সো এবার আমার ফার্স্ট উপন্যাস আসছে, এটার জন্য সবার কাছে দোয়া চাই এবং আমার অডিয়েন্সের কাছে বলতে চাই যে অবভিয়াসলি বইমেলা দেখা হচ্ছে এবং এই যে এখানে বসে আছে যারা, এদেরকে নিয়ে দেখা হচ্ছে। হ্যাঁ, ওকে, দুজনের জন্য শুভকামনা। আমি গান শোনার আগে দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিতে চাই। প্রিয় দর্শক, এই ছিল আনন্দ আড্ডার আজকের আয়োজন। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।